মনে করো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি একটা ভাষণ দিচ্ছে কোনো একটা সভায়, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো একটা স্টেজে ভাষণ দিচ্ছে, তুমি এমন একটা ছবি আঁকছো, বা কেউ একজন রাজনীতিবিদ সে হয়তো ভাষণ দিচ্ছে, তুমি এটা আঁকছো। এবার তুমি আঁকলে যে ভাষণ দিচ্ছে যেখানে সেখানে অনেকে আছে, হ্যাঁ, স্টেজ পুরো ভর্তি, এবং তার সামনে এক দুজন মানুষ বসে আছে, দুজন মানুষ শুনছে এবং সমস্ত চেয়ার ফাঁকা। তুমি এমন একটা ছবি এঁকেছো। এবার তুমি নিজে ভাবো যে সেই ছবিটার কি কোনো মানে আছে? ছবিটা তো ভুল প্রথমেই। তুমি একটা নদী এঁকেছো, যে নদীতে একটা নৌকা উল্টে আছে, ঠিক আছে, নৌকা উল্টে আছে, নৌকাটা ভাসছে না, এবং সেই উল্টানো নৌকার উপরে একজন মানুষ বসে আছে। তাহলে তুমি ভাবো এই ছবিটার কি কোনো মানে আছে? নৌকা যদি উল্টে যায় সে ডুবে যাবে না? তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি যদি এরকম লালচে কালার যদি করি, তাহলে পাতা তো অটোমেটিক বেরিয়ে আসছে, তাই না? তাহলে এখানে কি আমার কালো বর্ডারের দরকার পড়ছে? আমি ব্যাকগ্রাউন্ড করবো, তাহলেই তো আমার ছবি ফুটে উঠছে। যারা দর্শক রয়েছেন তারা দেখছে কি যে ছবি তো দেখতে ভালো লাগছে, নৌকাটা এত সুন্দর রেখেছে, মানুষটা এত ভালো রেখেছে, কেন ফার্স্ট হলো না? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওটিতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিশেষ করে যে সমস্ত অভিভাবক আপনারা ভাবেন যে আপনার বাচ্চা অনেক ভালো ছবি আঁকছে কোথাও না শিখে, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি, এবং তার সঙ্গে সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্য আজকের এই ভিডিও যারা এটা মনে করেন যে কোনো কম্পিটিশনে গেলে হয়তো আপনারা মনে করছেন যে আপনার বাচ্চা অনেক ভালো ছবি এঁকেছে, কিন্তু আপনার বাচ্চা কেন ফার্স্ট সেকেন্ড বা থার্ডের মধ্যে আসলো না, দেখা যাচ্ছে হয়তো দেখতে একটু খারাপ, সেই ছবিটাকে হয়তো ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু আপনার বাচ্চার ছবি আপনার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে বা দেখতেও ভালো লাগছে, কিন্তু কেন আপনার বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসলো না? আসলেই কি এখানে কোনো রকম মানে জাজমেন্টে কোনো রকম কি ভুল হচ্ছে? বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো আমরা দেখি যে আসলে কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়, কিন্তু আসলেই কি এমনটা সব ক্ষেত্রে হওয়া সম্ভব? হ্যাঁ, কিছু দু একটা ক্ষেত্রে এটা হতেই পারে, বাট সব ক্ষেত্রে কি এটা হওয়া সম্ভব? না, সব ক্ষেত্রে কিন্তু এমনটা হওয়া সম্ভব নয়। আপনার হয়তো এটা মনে হতে পারে যে আপনার বাচ্চা অনেক ভালো ছবি এঁকেছে, বা দর্শকের মনে হতে পারে যে ছবিটা দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু যিনি জাজ রয়েছেন তিনি কিন্তু শুধুমাত্র দেখতে ভালো লাগছে বলেই ওই ছবিটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে দেবেন, এমনটা কিন্তু হবে না। ওই ছবির মধ্যে অনেক বিষয় দেখার রয়েছে, যেগুলো যাচাই করার পরেই কিন্তু তিনি ফার্স্ট সেকেন্ড থার্ড করেন। তো সেক্ষেত্রে যে যে ভুলগুলি বাচ্চারা করে এবং অভিভাবকদের মনে হয় যে এটা তো খুব ভালো লাগছে দেখতে, আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো, এবং অভিভাবকদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর তার সঙ্গে যারা আর্টের স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই ভিডিওটি মিস করো না। যদি তোমার আর্টের টিচার নাও থাকে, আজ এই ভিডিওটি দেখার পর থেকে তুমি অনেক কিছু নতুন জানতে পারবে বা শিখতে পারবে, এটা আমি তোমাদেরকে প্রমিস করছি। তো চলো, আজ এই ভিডিওটিতে আমি না দুটো পার্টে ভাগ করেছি। প্রথম আলোচনা করব টেকনিক্যাল বিষয় নিয়ে, এবং তারপর আলোচনা করব গ্রামাটিক্যাল বিষয় নিয়ে। গ্রামাটিক্যাল বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে টেকনিক্যাল বিষয়ের প্রথম যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে বর্ডার। অনেক ছাত্রছাত্রী, অনেক বাচ্চারা, অনেক বড়রাও বর্ডার দেয় ছবিতে, কালো বর্ডার দিয়ে দেয়। হ্যাঁ, বিশেষ করে মানে প্যাস্টেল কালার তো প্রচুর দিচ্ছে, আমরা অনেক সময় খাতা দেখতে যখন যাই তখন দেখি যে ওয়াটার কালারেও বর্ডার দিয়ে দিচ্ছে, কালো বর্ডার দিয়ে দিচ্ছে চারিদিক থেকে, ঘরের সাইড থেকে, মানুষের সাইড থেকে কালো বর্ডার দিয়ে দিচ্ছে। এটা মানে কি বলবো, এটা অ্যাকচুয়ালি ভুল প্রসেস। কেন ভুল প্রসেস? বর্ডার দেখুন দেখুন বর্ডার দিলে ছবি দেখতে ভালো লাগে, এটা ঠিক, কিন্তু দেখতে ভালো লাগলেই ছবিটা তো সঠিক হচ্ছে না। যেমন এই যে একটা পাতা, এর সাইড থেকে কি কোনো কালো বর্ডার রয়েছে? কালো বর্ডার নেই তো। যেটা আছে সেটা কি সবুজ আছে, কালো বর্ডার নেই, তাই না? তাহলে এইটাকে ভালোভাবে বার করতে গেলে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার করি, যেমন এই যে এখানে একটা ড্রেস রয়েছে, আমি যে ড্রেস পরে আছি, এই ড্রেসের পাশে যদি আমি পাতাটাকে ধরি, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি যদি এরকম লালচে কালার যদি করি, তাহলে পাতা তো অটোমেটিক বেরিয়ে আসছে, তাই না? তাহলে এখানে কি আমার কালো বর্ডারের দরকার পড়ছে? আমি ব্যাকগ্রাউন্ড করব, তাহলেই তো আমার ছবি ফুটে উঠবে। এই যে আমার হাত, হাতের সাইড থেকে কোনো কালো বর্ডার রয়েছে? নেই তো। তাহলে আমি যদি কোনো একটা ছবিকে কিছুটা রিয়েলিস্টিক করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? বর্ডার বাদ দিয়ে ছবিটাকে করার দরকার রয়েছে। হ্যাঁ, তার মানে কি বর্ডার একেবারে করা যাবে না? করা যাবে। কারা করবে? যারা ছোট বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, ক্লাস হয়তো দেখাচ্ছে 1-এ পড়ছে, বা দেখা যাচ্ছে তার নিচে হয়তো 4 বছর 5 বছরের বাচ্চা, তারা
বর্ডার দিতে পারে, আমিও তো তাদেরকে দেওয়াই। বর্ডার দিলে তাদেরকে কি হয়, তাদের দেখতে ভালো লাগে, তারা ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যখন একটু বাচ্চা বড় হচ্ছে, তখনও যদি সেই বর্ডার দিয়েই কাজ করে যাচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে যদি সে কোনো কম্পিটিশনে যায়, বড় কম্পিটিশনে যায়, আমি পাড়ার কম্পিটিশনের কথা বলছি না, যদি কোনো বড় কম্পিটিশনে যায় যেখানে বড় বড় জাজ আসছেন, সেখানে সে কিন্তু সমস্যায় পড়বে। তো তারা যখন দেখছে বিষয়গুলো, তখন কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যে কে বর্ডার ছাড়া কাজ করছে আর কে বর্ডার দিয়ে কাজ করছে। দেখো, এখানে একটা বর্ডার দেওয়া ছবি এবং একটা বর্ডার ছাড়া ছবি। এখানে হয়তো কারোর কারোর হয়তো এটাও ভালো লাগছে, আবার কারোর কারোর ক্ষেত্রে হয়তো এটাও ভালো লাগছে। কিন্তু ভালো লাগাটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এর ভিতরে কোনটা সঠিক। এইটা তোমরা নিজেরা ভাবো, যে এই যে এখানে এই যে এত কালো বর্ডার দেওয়া হয়েছে, এটা সরু দাও বা মোটা দাও, এই যে কালো বর্ডার দেওয়া হয়েছে, কালো বর্ডার কি ঘাসের চারিদিক থেকে কি থাকে? থাকে তো না। কিন্তু আমার এখানে কি করেছি আমি, দেখো, এটা ব্যাকগ্রাউন্ডে কালার করেছি, অর্থাৎ এই যে নদীর কালার, এটা হয়তো জলের কালার, তো জলের যে কালার আমি করেছি ব্যাকগ্রাউন্ডে, দেখো এখানে ডার্ক কালার করেছি বলে এই জায়গাটাতে কিছুটা লাইট কালার করেছি, অটোমেটিক্যালি তো ফুটে এসছে, তাই না, ফুটে উঠেছে। তা আমার তো এখানে কালো বর্ডারের দরকার নেই। হ্যাঁ, তো আমি কেন কালো বর্ডার দিতে যাব? এইটাই আমি তোমাদেরকে বলতে চাইছি, যে বর্ডারটাকে আস্তে আস্তে অ্যাভয়েড করার চেষ্টা করো এবং বর্ডার ছাড়া কাজ করার চেষ্টা করো। তো এই জায়গাটাকেই আমি বোঝাতে চাইছিলাম। তো বর্ডারটাকে যতটা সম্ভব চেষ্টা করো তোমরা যারা স্টুডেন্টরা দেখছো, তারা অ্যাভয়েড করার। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে স্কেল। অনেক বাচ্চাদেরকে দেখেছি যে স্কেল দিয়ে তারা হয়তো একটা স্বাধীনতা দিবসের ছবি করতে দেওয়া হয়েছে, তো সেখানে যে ফ্ল্যাগ, সেটাকে স্কেল দিয়ে বানানো হচ্ছে। হ্যাঁ, যে লাঠি, সেই লাঠিটাকে স্কেল দিয়ে বানানো হচ্ছে। হ্যাঁ, তারা সোজা দাগ টানতে পারছে না। স্কেল ছাড়াও শুধুমাত্র হাত ব্যবহার করেও কিন্তু অনেক ভালো সোজা লাইন টানা যায়। এর জন্য প্রচুর পরিমাণে কিন্তু লাইন প্র্যাকটিস করার দরকার রয়েছে। বেসিক পার্টগুলোর উপরেও কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, বিভিন্ন অভিভাবক আছেন যারা টিচারকে যখন বেসিক, মানে কোনো একটা স্টুডেন্ট, আমার ক্ষেত্রেও হয়েছে, আহ একটা বাচ্চা ভর্তি হয়েছে, হ্যাঁ, সে অন্য কোথাও শিখতো, সেখান থেকে ভর্তি হয়েছে, এখন আমার কাছে যখন এসছে, তখন আমি দেখি যে তার হাত একেবারেই কি বলবো, যে মানে খুবই বেসিক, খুবই বেসিক, মানে কিছুই জানে না। তো আমি সেখানে কি করব, সেখানে আমি তাদেরকে লাইন প্রথমে প্র্যাকটিস করাবো। তো লাইন প্র্যাকটিস করাচ্ছি, তো কয়েকদিন ধরে এটা প্র্যাকটিস করানোর করানোর পর তার অবভিয়াসলি তার তো ভালো লাগবে না। প্রথমে বেসিক জিনিস করতে কার ভালো লাগে, লাইন টানা, তারপরে সার্কেল, হ্যাঁ, শেপ, এগুলো কার ভালো লাগে করতে প্রথমে, তাই না? তারা ছবি আঁকতে এসছে। এখন বাচ্চাদের তো ভালো লাগবে না, ঠিক আছে, তাদের জন্য কিছু ছোট ছোট মাঝখানে মাঝখানে ছবিও তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এতে করে সেই গার্জিয়ান আমাকে বলছে, মানে তাকে বাচ্চাকে বলে পাঠিয়েছে যে সিনারি করতে বলো, হ্যাঁ, সিনারি করতে বলো, এইটা করতে বলো, ওইটা করতে বলো। মানে তার গার্জিয়ান আমাকে বলে পাঠাচ্ছে যে এইগুলোকে প্র্যাকটিস করাও। এবার বলুন, এই বাচ্চাটাকে আমি কিভাবে শেখাবো? বিশ্বাস করবেন না, কয়েক মাস শেখানোর পর সেই বাচ্চাটাকে তার বাড়ি থেকে ছাড়িয়ে নেয়। কেন ছাড়িয়ে নেয়? কারণ আমি কেন বেসিক জিনিস দেখাচ্ছি, কেন আমি শেপ দেখাচ্ছি, কেন আমটাকে আমের মতো দেখাচ্ছি না, কেন আমটাকে শেপের মতো দেখাচ্ছি। বুঝতে পারলেন? এটা হচ্ছে তার কারণ। তাহলে এবার ভাবুন যে এরকম ধরনের গার্জেন যদি আপনারা যদি কেউ শেখান, যদি কেউ থাকেন, তো এরকম ধরনের গার্জেন নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরিচিত হয়েছে। তো তাদেরকে আপনারা কিভাবে শেখাবেন? হ্যাঁ, বোঝালেও তো বুঝতে চায় না। এবার বলি, যারা তোমরা লাইন টানতে চাইছো সোজা করে, তাদের জন্য প্র্যাকটিস কি রয়েছে? প্র্যাকটিস তোমরা এইভাবে করবে, খাতার ঠিক মাঝখানে একটা পয়েন্ট করবে, পয়েন্ট করে বিভিন্ন দিকে, এই যে দেখো কি করবে, এই যে দাগ দেখতে পাচ্ছ পেন্সিলের, এই দাগের অন্ততপক্ষে 2 আঙুল উপরে পেন্সিলটাকে ধরবে, ধরে এই যে দেখো এখান থেকে সোজা এরকম ভাবে সব দিকে লাইন টানার চেষ্টা করবে, সব দিকে, এবং একটু ফাস্ট টানার চেষ্টা করবে। আমি স্লোলি দেখাচ্ছি, এই যে কেমন করবে, এরকম একটু ফাস্ট, একটু ফাস্ট, এই যে বিভিন্ন দিকে, বিভিন্ন দিকে এটা ঘোরাবে, তাহলে কি তোমার সব দিকে লাইন প্র্যাকটিস হয়ে যাবে। বুঝতে পারছো? এই দেখো সব দিকে লাইন প্র্যাকটিস, এইরকম ভাবে বিভিন্ন দিকে এটা করবে। এবং এটা একটা পেজ করলে কিন্তু হবে না, নর্মাল খাতা কিনবে, জেরক্সের পেজ হলেও হবে, এরকম ভাবে জাস্ট লাইন টানতে থাকবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমার লাইনগুলো কিন্তু যথেষ্ট সোজা হচ্ছে। হ্যাঁ, এই যে এইরকম ভাবে প্র্যাকটিস করতে থাকবে। আরেকভাবে সোজা লাইন টানা যায়, কি করতে হয়, পেন্সিলটাকে এইভাবে রাখবে, দেখো আমি কিভাবে ধরছি, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে
বুড়ো আঙুলটা এই পেন্সিলের উপরে থাকবে এরকম ভাবে, মাথার উপরে, আর এইটা এই যে এরকম ভাবে, ঠিক আছে, একদম রাখবে। রেখে যে অংশে সোজা লাইন টানবে সেই দিকটাকে ডান দিকে রাখবে, মানে তুমি যে হাতে আঁকছো, তুমি যদি ডান হাতে আঁকো তাহলে ডান দিকে রাখবে, যদি বা হাতে আঁকো তাহলে বা দিকে এইভাবে রাখবে। হ্যাঁ, এইভাবে, ঠিক আছে। তো আমি ডান দিকে রাখছি, এই পেজটাকে ডান দিকে রাখছি। রেখে এই যে দেখতে পাচ্ছ এই পার্টটাকে এইখানে আটকে দাও, এই যে খাতার এই সাইডে আটকে দাও, ঠিক আছে। আর এই যে বুড়ো আঙুলটা, এই আঙুল দিয়ে এটাকে পেন্সিলটাকে আটকে দাও এখানে, এই যে আটকে দিলাম, খাতায় টাচ হয়েছে, টেনে দাও। এবার পেন্সিলটাকে ছোট করো, বড় করো, যা খুশি। পেন্সিলটাকে আমি যদি বড় করতে চাই তাহলে এই যে পেন্সিলটাকে বড় করলাম, এই দেখো, দেখেছো কত সোজা লাইন আসছে, দেখো স্কেলের মতো। যদি আমাকে এই দিকটা করতে হয়, এই দিকটায়, এই দিকে, তখন কি করব, আমি আমার ডান দিকে রাখবো এই জায়গাটিকে। পেন্সিলটাকে আবারও ধরবো এইভাবে, ধরে এই দেখো, হ্যাঁ, আমি পেন্সিল যত বড় হবে আমি কিন্তু তত বড় এখানে লাইন টানতে পারবো। দেখো আমার কি স্কেলের প্রয়োজন হচ্ছে? দরকার নেই তো, এই দেখো, ঠিক আছে। তো স্কেলটাকে অ্যাভয়েড করো এবং এই প্র্যাকটিসটা করো, তাহলে দেখবে খুব সহজেই তোমরা এরকম ধরনের সোজা লাইন শিখতে পারবে। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চারা অনেক সময় এত ডার্ক করে আঁকে যে তার উপর রং করলেও রঙের উপরে পেন্সিলের দাগ দেখা যায়। এটাকেও কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, পেন্সিলটাকে যতটা সম্ভব হালকা করে আঁকার চেষ্টা করতে হবে পেন্সিল দিয়ে, এবং এটার জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিস করাতে হবে বাচ্চাদেরকে। হালকা 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 করে বাড়িতে প্র্যাকটিস করাতে হবে। মনে রাখতে হবে সবকিছু কিন্তু টিচাররা কিন্তু করে দেবে না। টিচাররা যে কাজ দিয়ে দেবে সেই কাজগুলোকেই কিন্তু বাড়িতে আরো বেশি ডেভেলপ করাতে হবে তাদের গার্জিয়ানদের, তাহলে কিন্তু বাচ্চারা শিখবে। আদারওয়াইজ কিন্তু শুধুমাত্র শিক্ষকের দ্বারাই যে একটা বাচ্চা সব শিখে যাবে এমনটা কিন্তু সম্ভব না। প্র্যাকটিসটাও তো দরকার, তাই না? তো এটার উপরে একটু কিন্তু গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু তাদের কাজ আরো বেশি ভালো হতে পারে। এই ছিল টেকনিক্যাল কিছু বিষয় ছবির। এবার আমি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং 5টি বিষয় নিয়ে আলোচনা করব। ছবির গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা বিষয় আগে বুঝে নিতে হবে। ধরুন আপনার ঘরের ভিতর একটি রুম রয়েছে, যে রুমটা পুরোপুরি ফাঁকা, এবং ওই রুমের ভিতরে খাট বা টেবিল বা চেয়ার এগুলো দিয়ে, পাখা সবকিছু দিয়ে ঘরটাকে সাজাতে হবে। এবার আপনি যখন ওই ঘরের ভিতরে আপনার ওই যে বস্তুগুলোকে যখন সাজাবেন, একটা ফাঁকা রুম প্রথমেই বলেছি, ফাঁকা রুমের ভিতরে যখন সাজাবেন তখন নিশ্চয়ই আপনি প্রত্যেকটা বস্তুকে সঠিক জায়গাতে সাজাবেন। যেমন খাটটাকে আপনি নিশ্চয়ই একটা কোণের দিকে রাখবেন, হ্যাঁ, দরজার একেবারে সামনে রাখবেন না। দরজার সামনে রাখলে তো কি দরজা আটকে যাবে, তাই না? দরজা খোলা যাবে না। তো খাটটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে করে একটু দরজা থেকে একটু কি দূরে থাকে। জানালাটাকে এমন একটা জায়গায় রাখবো, নিশ্চয়ই জানালাটাকে উপরের দিকে লাগাবো না, তাই তো? আবার ঘরের যে পাখা থাকবে, যদি সিলিং ফ্যান হয়, সিলিং ফ্যান নিশ্চয়ই আমরা দেওয়ালে লাগাবো না, তাই না? সিলিং ফ্যান আমাকে উপরেই লাগাতে হবে। খাটটাকে যদি আমি ঘরের ভিতরে গিয়ে উল্টে রেখে দিই, হ্যাঁ, খাটের যে 6টা পায়া থাকে বা 4টে পায়া থাকে, সেই পায়াগুলো উপর দিকে হয়ে আছে, তো সেটা সেটা কি সঠিক হবে? নিশ্চয়ই হবে না। তাহলে তাহলে আমাকে কি করতে হবে? সাজাতে হবে। তো এই খাতাটাও হচ্ছে আমাদের কিন্তু একটা রুম। এই রুমের ভিতরে বস্তুগুলোকে সঠিক জায়গাতে সঠিকভাবে সাজাতে পারলেই তারপরেই কিন্তু ছবিটা ছবি হবে, না হলে কিন্তু ছবি হবে না। ঠিক আছে, তো দেখা যাক আমরা কিভাবে এটাকে সাজাবো। প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বস্তু সঠিক এবং মানানসই জায়গা নির্ধারণ করতে হবে। এবার এই মানানসই জায়গা বলতে কি বোঝায়, চলো সেটাকেও আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। সঠিক জায়গা নির্ধারণ বলতে কেমন, ধরো তুমি এই ছবিটা, এই খাতাটায় একটা গ্রামের একটা সিনারি আঁকবে। এবার সিনারিটা আঁকার জন্য তুমি যদি এই মাঝখানে মনে করো এমন একটা ঘর আঁকলে যে পুরো ছবিটা ভরাট হয়ে গেল, হ্যাঁ, মানে এইদিকে দেখো জায়গা বেশি নেই, এইদিকে জায়গা বেশি নেই, হ্যাঁ, তাহলে ধরো তুমি এরকম জায়গাতে এরকম একটা ঘর এঁকে বসে আছো। এই জিনিসটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এই ঘরটা তুমি মাঝখানে না করে তুমি যদি একটু সাইডে করতে, তাহলে কিন্তু তুমি অনেকটা স্পেস পেয়ে যেতে। মানে ব্যাপারটা সেই যেমনটা, মানে একটা ঘরের, মানে ঘরের মাঝখানে তুমি যদি একটা খাট এনে বসিয়ে দাও একদম মাঝখানে, তার মানে কি চারিদিকে জায়গা ছোট হয়ে গেল, তাই না? কিন্তু আমি যদি এটাকে একটু সাইডের দিকে রাখি, তার মানে কি এদিকে কিন্তু আমি জায়গা পেয়ে যাচ্ছি। এইভাবে তোমাদেরকে নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন জায়গায় বসালে জিনিসটা ভালো হবে বা আমি স্পেস অনেক বেশি পাবো।
বুঝতে পারছো? এটা বোঝার জন্য আমি দেখো আরেকটা ছবি তোমাদেরকে দিচ্ছি। যেমনটা এরকম ভাবে করি, যদি এটাকে আমি সাইডে করি এবং একটু ছোট করলাম, মানে আমার খাতা যেহেতু অনেক বড় না তার জন্য আমি একটু ছোট করেছি, এই যে হলো। তাহলে এই ঘরটাকে করলাম, ঠিক আছে। এর পাশে আমি দেখাচ্ছি পেছনে আর একটা ঘর করলাম এর, ঠিক আছে। আমি একটু এটা একটু ডার্ক পেন্সিলে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা লাইট পেন্সিলে কিন্তু প্র্যাকটিস করবে। যে দেখো দুটো ঘর এঁকে দিয়েছি, তাহলে এখানে দেখো ঘরের জায়গা পেয়ে গেছি। এবার এখান থেকে দেখো এই বাড়িটাকে কিন্তু একটা সাইডের দিকে নিয়ে গেছি, যার ফলে এই দিকটাতে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আমি জায়গা পেয়ে গেছি অন্য অন্য কিছু আঁকানোর জন্য। হ্যাঁ, এই ঘর দুটো কিন্তু ব্যালেন্স করছে, এই ছবিটাকে কিন্তু ব্যালেন্স করছে। ফোকাস পয়েন্ট কিন্তু আমার এখানে, এই জায়গাটাতে, ঠিক আছে। এইবার যদি আমরা কোনো মানুষের ছবি আঁকি, মানুষের ছবি আঁকতে গেলে কি হবে, এখান থেকে আমরা শুরুটা করতে পারি। হ্যাঁ, এর দৃষ্টি কোন দিকে তাকিয়ে আছে, এই দিকটাই তাকিয়ে আছে, এদিকে তাকিয়ে আছে, মানে এর সামনের দিকের অংশে জায়গাটা বেশি আর পেছন দিকের অংশে জায়গাটা কিন্তু কম। বুঝতে পারলে? এই ব্যাপারটাকে তোমাকে মাথায় রাখতে, এবার তুমি বডি আঁকো, এখানে যা খুশি আঁকো, কোনো সমস্যা নেই। আর মাথায় রাখতে হবে এই মানুষটা যখন তুমি আঁকছো তখন এর পা যেন এই যে শেষ লাইন, এটা শেষ লাইন তো, এই শেষ লাইন ক্রস না করে যায়। তোমাকে এমন ভাবে ছবিটাকে করতে হবে যেন এই শেষ লাইনের কিছুটা উপরের দিকে থাকে, ঠিক আছে। আর কি রাখতে হবে, দৃষ্টি যেন যেদিকে তাকিয়ে আছে সেই দিকটাই যেন বেশি স্পেস থাকে। হ্যাঁ, এবার যদি সামনের দিকে করো, কোনো একটা ফেস যদি সামনে করো, সামনে করলে তুমি যে কোনো জায়গায় করতে পারো, এখানেও করতে পারো, এখানেও মাঝখানেও করতে পারো, যেদিকে খুশি তুমি রাখতে পারো। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে তুমি কিন্তু তোমার জায়গা নির্ধারণ করতে পারো। এই মানুষটাকে যদি আমি এরকম জায়গায় করতাম, মনে করো এই মানুষটার আমি এখানে করছি, যদি আমি এখানে করি এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমি মানুষটাকে আঁকাতে যাই তাহলে এর দৃষ্টিকোণ দিকে এদিকে আছে, তাহলে এদিকে কি জায়গাটা কম, পেছন দিকে জায়গাটা কি বেশি, এই ছবিটা কিন্তু ভুল হয়ে যাবে, এইটা কিন্তু সঠিক হবে। আই হোপ বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট, পরিপ্রেক্ষিত। পরিপ্রেক্ষিতটা কি, যখন খেয়াল করে দেখবে তুমি যখন কোনো একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকো তখন দেখবে দূরে তাকাবে, দেখবে বস্তুগুলো না অনেক ছোট ছোট দেখাবে, তাই না, ঘর বাড়িগুলো ছোট ছোট দেখাবে, ঠিক কিনা। কিন্তু তুলনায় যদি তুমি কাছে দাঁড়াও কোনো বস্তুর তখন দেখবে সেটা অনেক বড় দেখাবে, ঠিক কিনা। এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। আমাদের ছবিতে আমরা যখন কাছের বস্তুকে দেখাবো সেটাকে বড় দেখাবো এবং দূরের বস্তুগুলোকে ছোট দেখাতে হবে। আমি যদি একই রকম দেখাই, দূরের বস্তু যেমন কাছের বস্তু তেমন, তো সেক্ষেত্রে কাছে আর দূরে এই ব্যাপারটা কিন্তু ছবিতে থাকবে না। বোঝা গেল? তাহলে এটাকেই আমরা পরিপ্রেক্ষিত বলছি। আর ছবিতে এই জিনিসটাকে আমাদেরকে সঠিকভাবে উপস্থাপন করার দরকার রয়েছে। আমি যদি কোনো বস্তুকে দূরে দেখাচ্ছি তাহলে আমাকে বস্তুগুলোকে ছোট আঁকতে হবে এবং কাছে থাকলে বস্তুগুলোকে বড় দেখাতে হবে। এটারও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি। এই যে ছবিটা, এই ছবিটাতে লক্ষ্য করে দেখো আমি যে কাছের যে বাড়িটা করেছি সেই বাড়িটা কিন্তু যথেষ্ট বড়, এবং যত দূরে গেছে দেখো দূরের এই জিনিসটা কিন্তু দেখো ছোট। আমি যদি এখানে আরেকটা তাল গাছ বা দূরে কিছু একটা গাছ করি, এই গাছটা কিন্তু আমাকে ছোট করতে হবে। কেন? কারণ ও অনেকটা দূরে চলে গেছে। হ্যাঁ, তুলনায় দেখো এই সামনে যে গাছটা রয়েছে গাছটা কিন্তু দেখো অনেক বড়। এইরকম ভাবে যত তুমি দূরে রাখবে তত কিন্তু ছবি ছোট, মানে বস্তু ছোট এবং কাছের দিকের বস্তু বড় হতে থাকবে। এখানে যদি আমি একটা নৌকা করতাম, নৌকাটা কিন্তু এই নৌকাটার থেকেও ছোট আমাকে করতে হতো। হ্যাঁ, যেমন এই যে আমি এখানে করছি, তোমরা দেখো একটুখানি এটাকে, একটুখানি আমি এটাকে একটু, এই যে দেখো, তাহলে এই ব্যাপারটা কি হলো বুঝতে পারলে? এই নৌকাটা এর থেকে কিন্তু অনেকটা কিন্তু ছোট হয়েছে, কেন? এটা দূরে আছে তাই। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে বলবো অনুপাত, বস্তুর অনুপাতও ঠিক থাকতে হবে। যেমন আমি তোমাদেরকে একটু আগে বললাম যে পরিপ্রেক্ষিত ঠিক করতে হবে ছবিতে, পরিপ্রেক্ষিতের সঙ্গে সঙ্গে বস্তুর অনুপাতও ঠিক রাখতে হবে। অনুপাত মানে কি? ধরো তুমি একটা ঘর এঁকেছো এবং ঘরের সামনে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, যে মানুষটা হয়তো কোনো একটা কাজ করছে। এবার তুমি নিজে ভাবো, যদি তুমি ঘরের মানে ঘর অনুযায়ী মানুষটাকে অনেক বড় আঁকো তাহলে সঠিক হচ্ছে জিনিসটা? যেহেতু ঘর তো, ঘরের সামনেই মানুষটা বসে আছে বা দাঁড়িয়ে আছে, মানে কি, মানে ওই মানুষটা তো ওই ঘরের ভিতর ঢুকতে হবে বা বেরোতে হবে, তাই না? তার মানে ওই মানুষের থেকে ঘরটাকে বড় করা উচিত। বোঝা যাচ্ছে?
এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে অনুপাত এইভাবে তোমাদেরকে বুঝতে হবে যে একটার অনুপাতে আর একটা বড় কতটা হচ্ছে বা ছোট কতটা হওয়া উচিত, এটা তোমাদেরকে বুঝতে হবে। এটারও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখানে আমি দুটো বাড়ি এঁকেছি, দেখো এই বাড়িটা আর এই বাড়িটা, দুটো বাড়িরই নিচের অংশ কিন্তু দেখো একই লেভেলে আছে এবং এই মানুষের পাও কিন্তু এক জায়গাতেই আছে প্রায়, ঠিক কি না? এবার তোমরা নিজেরা ভেবে দেখো তো, আমি যদি এই বাড়িটার সঙ্গে ছবিটাকে আঁকি, তাহলে কি আমার এই ছবিটা কি ভালো মানে ঠিক হবে, গ্রামাটিক্যালি কি ঠিক হবে? এই বাড়ির অনুপাতে মানুষটা কি আছে, অনেক বড় না? তাহলে এই মানুষটাকে এই বাড়ির মধ্যে ঢুকবে? ঢুকবে না তো। কিন্তু এই মানুষটা এই বাড়ির মধ্যে কিন্তু ঢুকে যেতে পারবে অনায়াসে, ঠিক কি না? এইটাই তোমাদেরকে বুঝতে হবে, এই অনুপাতটাই বুঝতে হবে, ঠিক আছে? আবার এই বাড়িটা এর থেকেও ছোট বাড়ি হতে পারে, যদি দেখা যাচ্ছে অনেক দূরে আমি একটা বাড়ি আঁকছি, এই যে এই বাড়িটা দূরে এঁকেছি, দেখো এটা দূরে, হ্যাঁ, মানে একদম দিগন্ত রেখার কাছাকাছি বাড়ি, বা এখানে একটা কোনো নদী বা কিছু একটা ধরো রয়েছে, তা সেখানে তুমি ওটা দেখাতে পারো। যেমন এই যে এটা কিন্তু ভুল না, এক্ষেত্রে কিন্তু এই বাড়িটা ঠিক আছে, কারণ ও অনেক দূরে আছে, তো দূর অনুযায়ী মানুষ সামনে আছে, মানুষ বড়, দূর অনুযায়ী বাড়িটা ছোট হতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু যখন মানুষের পাশে বাড়িটা রয়েছে, তখন কি হবে, মানুষের তুলনায় বাড়িটাকে বড় করতে হবে। এটাই হচ্ছে বস্তু অনুপাত, একটার অনুপাতে আর একটা কতটা বড় বা কতটা ছোট, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তাহলে এইটা কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে আর এটা সঠিক হয়ে এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখনো আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বলবো, তবে তার আগে যদি তোমাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু লাইকটা করে দিও, কারণ তোমাদের লাইক না পেলে কিন্তু ভিডিও মানে মোটিভেশন আমি কিন্তু পাই না। হ্যাঁ, তো লাইক করো, কমেন্ট করো, তাহলে ভালো লাগবে আমার। নেক্সট পয়েন্ট যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর যেটা হচ্ছে আলো ছায়া। ছবিতে যদি আলো ছায়া বোঝাতে না পারো, তাহলে সেই ছবি কিন্তু 3D তে তুমি আনতে পারবে না। আলো ছায়া মানে কি, ছবির যে কোনো একদিক থেকে তোমাকে আলো দেখাতে হবে, তো যেদিক থেকে আলো দেখাচ্ছ তার উল্টো দিকে তোমাকে ছায়া দেখাতে হবে। একটা গাছ এঁকেছো, সেই গাছে আলো কোন দিক থেকে ফেলছো তার উল্টো দিকে তোমাকে ছায়াটাকেও গাছের দেখাতে হবে, তাহলেই কিন্তু ছবি 3D তে আসবে। বুঝতে পারছো? এরও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আলো ছায়াটা কি, ধরো তুমি একটা গাছ এঁকেছো, ঠিক আছে, এই একটা গাছ এঁকেছো, তো এই গাছের নিশ্চয়ই আলো কোনো না কোনো একটা দিক থেকে আসছে, ধরে নিচ্ছি যে এখান থেকে লাইট আসছে। যদি লাইটটা এদিক থেকে পড়ে, তার মানে এই দিকটার অংশ এইটা কি পুরোটা লাইট এরিয়া, তাই না? এটা যদি লাইট এরিয়া হয়, মাঝখানে কি হবে মিডিয়াম, দূরে কি হবে ডার্ক এরিয়া। তাহলে এখানে আমার কিন্তু হালকা 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 করে একটা, আমি যে কালার দিই না কেন হালকা দিতে হবে, এখানে একটু ডার্ক দিতে হচ্ছে আমাকে, তাই না? আর এখানে কি হচ্ছে, আরো ডার্ক দিতে হচ্ছে আমাকে। জিনিসটা এইভাবেই তো হবে, তাই না? এই দিকের অংশে এখানে কি হবে, একটু ডার্ক হবে, কেন? কারণ এই যে ছায়া পড়ছে এখানে তো পাতালতা রয়েছে, তো পাতালতার ছায়াটা এখানে পড়বে, তাই না? আবার নিচের দিকে দেখো, এইখানেও কিন্তু কিছুটা ডার্ক হবে, কারণ পাতালতা আছে। যত নিচের দিকে আসবে আস্তে 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 আবার এই দিকটা কি হয়ে যাবে, লাইট হয়ে যাবে। এই যে এই পাশের অংশটা লাইট হয়ে যাবে, ভালো করে বোঝো। এখানে দেখো এই জায়গাটা কিন্তু ডার্ক হবে, কেন ডার্ক হবে বলো তো? কারণ উপরে পাতালতা আছে, তো পাতালতার ছায়াটা পড়ছে এখানে, ডার্ক হলো। যত নিচের দিকে আসে তত আস্তে 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 এদিকের অংশটা লাইট, লাইট তো, তো যে কারণে এই অংশটা কিন্তু আস্তে আস্তে লাইট হয়ে যাবে, আর এই দিকের অংশটা তো ডার্ক আছে, উল্টো দিকে আছে, তার জন্য এই পাশের অংশটা কিন্তু দেখো ডার্ক হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আলো ছায়াটাকে তোমাদেরকে ধরতে হবে ছবিতে, ঠিক আছে? আমি খুবই নর্মালি এখানে দেখালাম, এইভাবে তোমাদেরকে ধরতে হবে। এবার এই যে লাইট পড়ার ফলে কি হচ্ছে, এই গাছেরও কিন্তু ছায়াটা উল্টো দিকে কিন্তু তোমাকে দেখাতে হবে। হ্যাঁ, এইভাবে আস্তে 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 এইভাবে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? এমন কিছু না যে তোমাকে ওই পাতালতা সবকিছু দেখাতে হবে, জাস্ট এখান থেকে উল্টো দিকে গাছের যে একটা ছায়া যাচ্ছে, এটা জাস্ট তোমাকে এইভাবে দেখিয়ে দিতে হবে। ব্যাস, এই তো। এই জিনিসগুলো তোমরা যদি মাথায় রেখে কাজ করো, তাহলে কিন্তু দেখবে তোমাদের ছবি অনেক বেটার হতে পারে। একেবারে শেষের যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে যে ছবির ওভারঅল একটা মানে থাকতে হবে, মানে তুমি কি বোঝাতে চাইছো, বুঝতে পারছো, তার একটা মানে থাকতে হবে। মানে মনে করো যে তুমি এমন একটা ছবি আঁকলে, মনে করো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি একটা ভাষণ দিচ্ছে কোনো একটা সভায়, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো একটা স্টেজে ভাষণ দিচ্ছে, তুমি এমন একটা ছবি আঁকছো, বা কেউ একজন রাজনীতিবিদ সে হয়তো ভাষণ দিচ্ছে, তুমি এটা আঁকছো। এবার তুমি আঁকলে যে ভাষণ দিচ্ছে যে যেখানে, সেখানে অনেকে আছে, হ্যাঁ, স্টেজ পুরো ভর্তি, এবং তার সামনে এক দুজন মানুষ বসে আছে, দুজন মানুষ শুনছে এবং সমস্ত চেয়ার ফাঁকা। তুমি এমন একটা ছবি এঁকেছো, এবার তুমি নিজে ভাবো যে সেই ছবিটার কি কোনো মানে আছে? ছবিটা তো ভুল প্রথমেই।
ওনারা যদি ভাষণ দেয় তো স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ সেখানে থাকবে, ঠিক কি না? তাহলে গ্রামাটিক্যালি এটাও কিন্তু একটা ভুল বিষয় হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম ধরনের অনেক কিছু হতে পারে। তুমি একটা নদী এঁকেছো, যে নদীতে একটা নৌকা উল্টে আছে, ঠিক আছে, নৌকা উল্টে আছে, নৌকাটা ভাসছে না এবং সেই উল্টানো নৌকার উপরে একজন মানুষ বসে আছে। তাহলে তুমি ভাবো এই ছবিটার কি কোনো মানে আছে? নৌকা যদি উল্টে যায় সে ডুবে যাবে না? বুঝতে পারছো? তো তুমি এমনটা আঁকতেই পারো যে নৌকা উল্টে যাচ্ছে, জলের ভিতর ডুবে যাচ্ছে এবং সেটাকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে, এটা আঁকতে পারো। এটা কিন্তু সঠিক হবে, এটা কিন্তু ভুল না। কিন্তু তুমি একটা নৌকা আঁকছো, সেটা নৌকাটা উল্টে আছে এবং জলের উপরে ভেসে আছে এবং তার উপরে একটা মানুষ বসে আছে এবং হাসছে, এমন যদি কোনো একটা ছবি আঁকো, সেটা কি হবে আদৌ? তো এগুলো সব কি, এগুলো কিন্তু এই ছবির কিন্তু কোনো মানে নেই। বোঝা যাচ্ছে? তো আশা করছি আমি তোমাদেরকে কিছু বিষয় বুঝিয়ে দিতে পেরেছি, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি তোমরা এই ভুলগুলো করতে, ভুলগুলোকে শুধরে নাও। এবং অভিভাবক যারা আপনারা দেখলেন এতক্ষণ ধরে ভিডিওটি, আশা করছি আপনারা বিষয়গুলোকে বুঝতে পেরেছেন। আপনাদের বাচ্চা যদি কোনো আর্টের টিচারের কাছে শিখছে, যদি এই বিষয়গুলো তাদেরকে শেখানো হয় তাহলে খুবই ভালো। এবং যদি দেখেন যে আপনার বাচ্চা হয়তো কোনো আর্টের টিচারের কাছে হয়তো শেখে না, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো তাদেরকে শেখান আপনি, বা ভিডিওটি দেখান। আশা করছি তারাও শিখতে পারবে। আর সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করার মতো হলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই।